গঙ্গা রিডাই কি? গঙ্গা রিডাই খ্রিস্টপূর্ব প্রায় ৩০০ অব্দের বাংলার একটি জনগোষ্ঠী ও একটি দেশের নাম হিসেবে ইতিহাসে বিশেষ করে গ্রিক ও ল্যাটিন লেখকদের লেখায় উল্লেখ রয়েছে। ক্লাসিক্যাল লেখকদের বর্ণনায় গঙ্গা রিডাই এবং এর রূপভেদে গঙ্গা রিডেই, গঙ্গা রিদুম এবং গঙ্গা রাইডেস শব্দগুলো পাওয়া যায়। অবস্থান: গঙ্গা রিডাই ছিল মূলত গঙ্গা নদীর দুটি প্রবাহ ভাগীরথী ও পদ্মার মাঝের ডেল্টা অঞ্চল। প্রাচীন গ্রিক ও রোমানরা বিপাশা নদীর পূর্ব তীরে গড়ে ওঠা দুটি স্বতন্ত্র রাজ্যের কথা উল্লেখ করেছিলেন, যার একটি হল প্রসী বা প্রাচ্য এবং অন্যটি হল গঙ্গা রিডাই। অর্থাৎ গঙ্গা রিডাই ছিল বঙ্গোপসাগরের উপকূলবর্তী গঙ্গার সর্বপশ্চিম এবং সর্বপূর্বের নদীমুখ পর্যন্ত বিস্তৃত অঞ্চলব্যাপী একটি দেশ। এটি বর্তমান ভারতের পশ্চিম বাংলা ও বাংলাদেশের গঙ্গার প্রধান দুটি শাখার মধ্যবর্তী অঞ্চলটিতে অবস্থিত ছিল বলে অনুমান করা হয়। নামের উৎপত্তি: লাতিন গঙ্গারিডি শব্দের উৎপত্তি গঙ্গারিড থেকে। ধারণা করা হয় গঙ্গারিড ভারতের গঙ্গারদ বা গঙ্গা হৃদি শব্দের গ্রিক রূপ। অর্থাৎ গঙ্গারিডি মানে হল গঙ্গা হৃদয়ে যার, কিংবা যে ভূমির হৃদয় বা বক্ষে গঙ্গা প্রবাহিত। আবার অন্যান্য মতে গঙ্গার সম্পদ বা গঙ্গা নদীর জাতি হিসেবেও গঙ্গারিডি উল্লেখ করা হয়। ঐতিহাসিক অতুল সুরের মতে গঙ্গারদ থেকে গঙ্গারিডি, তার থেকে গঙ্গারাড়ি ও তার থেকে রাড়ো শব্দটি এসে থাকতে পারে। অনুমান করা হয় ৮০ খ্রিস্টাব্দে মিশরবাসী জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিক দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি নামে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। এটিকে সামুদ্রিক যাত্রাপথ বর্ণনাকারী পুঁথি বলা হয়। এই পুঁথি থেকে তৎকালীন ভারতের পশ্চিম ও পূর্ব উপকূলের বিভিন্ন সমুদ্র বন্দর এবং ভারত রোম বাণিজ্যের আমদানি ও রপ্তানি সম্পর্কে বিশদ বিবরণ জানা যায়। এই গ্রন্থে বঙ্গোপসাগর সংলগ্ন শক্তিশালী গাঙ্গে দেশের কথা উল্লেখ রয়েছে, যা ছিল উড়িষ্যা উপকূলের পূর্ব পাশে গঙ্গা সংলগ্ন, অথবা সমগ্র অঞ্চলটি ছিল নদীবেষ্টিত। নদী তীরে নদীর নামে গাঙ্গে ছিল একটি বাণিজ্য শহর ও বন্দর। সূক্ষ্ম মসলিন কাপড় এখান থেকে সুদূর পশ্চিম দেশে রপ্তানি হতো। ক্লডিয়াস টলেমি গঙ্গা রিডাইয়ের অবস্থান সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন যে গঙ্গার 5টি মুখ সংলগ্ন প্রায় সমস্ত এলাকা গঙ্গা রিডাইগণ দখল করে রেখেছে। গাঙ্গেনগর এর রাজধানী। টলেমি গঙ্গার 5টি মুখের অবস্থানের অক্ষ, দ্রাঘিমা সহ নাম উল্লেখ করেছেন। তার বর্ণনাকৃত 4টি দ্রাঘিমা ডিগ্রি সমুদ্র উপকূলের সর্বপশ্চিম থেকে সর্বপূর্বের নদীমুখ পর্যন্ত অঞ্চল অন্তর্ভুক্ত করেছে। কার্যত এর অর্থ হল গঙ্গা রিডাই বঙ্গোপসাগরের উপকূলবর্তী গঙ্গার সর্বপশ্চিম থেকে সর্বপূর্বের নদীমুখ পর্যন্ত অঞ্চলে বিস্তৃত ছিল। ভাগীরথী এবং পদ্মার নদীমুখের দ্রাঘিমা রেখার পার্থক্য 3.5 ডিগ্রির সামান্য কিছু বেশি। তাই টলেমির তথ্য অনুযায়ী গঙ্গা রিডাইকে শনাক্ত করা যায় বর্তমান ভারতের পশ্চিম বাংলা ও বাংলাদেশের গঙ্গার প্রধান দুটি শাখার মধ্যবর্তী অঞ্চলটিতে। একটি বিষয় স্পষ্টত প্রতীয়মান হয় যে টলেমির গঙ্গা রিডাই এবং দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি গ্রন্থের লেখকের গাঙ্গে দেশ বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত একই এলাকাকে ইঙ্গিত করেছে। গাঙ্গেনগরের অবস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়। পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে 35 কিলোমিটার উত্তর পূর্ব দিকে উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমায় চন্দ্রকেতুগড় নামে মাটির নিচে এক লুপ্তপ্রায় সভ্যতার সন্ধান পাওয়া গেছে। অনেকের মতে এই চন্দ্রকেতুগড়ই হল গাঙ্গেনগর। এটি ছিল একটি দুর্গনগর এবং সমুদ্র বাণিজ্যের প্রধান কেন্দ্র। ধারণা করা হয় জ্যোতির্বিদ খনা ও মিহির এখানেই বাস করতেন এবং খনা মিহিরের দুর্গটি আজও টিকে আছে। কেউ কেউ ঝিনাইদহ জেলার বারোবাজার, কেউ কেউ
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়াকে গাঙ্গেনগর বলে মনে করেন। আবার অনেকে মনে করেন গাঙ্গেনগর খুলনার কুমার নদীর তীরে অবস্থিত ছিল, যা বর্তমানের সুন্দরবনের হরিণঘাটা নামে পরিচিত। এই রাজধানী বাণিজ্য নগরটি সোনাগড়া বা সোনাগড়া নামে পরবর্তীতে পরিচিত হয়। শুঙ্গ আমলেও গাঙ্গে বন্দরের অস্তিত্ব ছিল, কিন্তু তখন বাংলার রাজধানী ছিল পাটালিপুত্র। গাঙ্গে বন্দরে অতি সূক্ষ্ম কার্পাস বস্ত্র উৎপন্ন হতো। টলেমির ধারণা কাছে কোথাও সোনার খনি ছিল, কারণ এখান থেকে দেশে বিদেশে সোনা, মণিমুক্তা, সূক্ষ্ম রেশম ও কার্পাস বস্ত্র, মশলা, গন্ধদ্রব্য ইত্যাদি রপ্তানি হতো। সুপরিচিত লেখক সুফি মোস্তাফিজুর রহমানের বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার বইটিতে উল্লেখ করা হয়েছে ওয়ারী বটেশ্বরী হল গ্রিক ভূগোলবিদ টলেমি বর্ণিত সোনাগড়া বা সোনাগড়া বাণিজ্য কেন্দ্র, যা বর্তমানে বিক্রমপুর। ওয়ারী বটেশ্বর হল বাংলাদেশের নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত 2500 বছরের প্রাচীন একটি দুর্গনগরী। এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রত্নস্থল। প্রাচীনকালে এখানে একটি বাণিজ্য কেন্দ্র ছিল। এই কেন্দ্রের সাথে দক্ষিণ পূর্ব এশিয়া এবং সুদূর রোমান সাম্রাজ্যের বাণিজ্য সম্পর্ক ছিল। এখানে বহু ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় যে গ্রিক সম্রাট আলেকজান্ডার গঙ্গা নদীর পূর্ব তীরে যে বিশাল শক্তিশালী গঙ্গারিডাই জাতির কথা শোনেন, তারা ছিল গঙ্গার তীরে বসবাসরত মানব বসতি, যেটা আজকের ওয়ারী বটেশ্বর। এখানে স্বল্প মূল্যবান পাথর ও পুঁতি, বাটখারা প্রভৃতির বাণিজ্য হতো, যেগুলোর সাথে রোমান সাম্রাজ্যের পুঁতির অনেক মিল রয়েছে। হয়তো এখানেই ওই পুঁতি নির্মাণের কারখানা ছিল। এখান থেকে দেশ বিদেশে সোনা, মণিমুক্তা, সূক্ষ্ম রেশম ও কার্পাস বস্ত্র, মশলা, গন্ধদ্রব্য ইত্যাদি রপ্তানি হতো। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম শিলালিপি মহাস্থান ব্রাহ্মীলিপি বগুড়া জেলার মহাস্থানগড়ে পাওয়া গিয়েছে। এটি মৌর্য যুগের, অর্থাৎ আনুমানিক 3য় খ্রিস্টপূর্বাব্দের। শিলালিপিটির ভাষা মাগধী প্রভাবিত প্রাকৃত ভাষা। মৌর্য শাসন মগধ কেন্দ্রিক ছিল। এই লিপিটি পুন্ড্রবর্ধন তথা বাংলাদেশে মৌর্য শাসনের প্রাচীনতম সাক্ষ্য গ্রহণ করে। আর মৌর্যদের সাথে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ ছিল। তার বহু প্রমাণ চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্তি এবং ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে। গঙ্গারিডাই তথা বাংলা এতটাই সমৃদ্ধ ছিল যে মিশর থেকে শুরু করে চীন পর্যন্ত সবাই এই বাংলার সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলে। বাংলার রপ্তানিকৃত অর্থ দিয়েই রোমান সাম্রাজ্য প্রচুর সম্পদের অধিকারী হয়েছিল। তৎকালীন বাংলার রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল মসলিন, অর্থাৎ বাংলার অন্যতম প্রধান রপ্তানি পণ্যই ছিল মসলিন। এর প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3 শতকের চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্রে। চাণক্য সেন বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতীয় পণ্ডিত, দার্শনিক ও রাজ উপদেষ্টা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ উপদেষ্টা ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে তিনি বাংলার মসলিন কাপড়ের কথা উল্লেখ করেছেন। ঐতিহাসিকদের মতে নন্দ বংশের গৌরব নাপিত কুমার মহাপদ্ম নন্দ প্রথমে ছিলেন প্রাচ্যের রাজা, কিন্তু পরবর্তীতে তিনি গঙ্গারিডাইও দখল করেছিলেন এবং এর মাধ্যমে একই রাজার অধীনে নন্দবংশ প্রাচ্য ও গঙ্গারিডাই নিয়ে বিশাল মগধ সাম্রাজ্য গঠন করে। যদিও 2 রাজ্যের আলাদা আলাদা সৈন্য সামন্ত ছিল। রোমান ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াস রুফাসের মতে তার সেনাবাহিনীতে 2 লক্ষ পদাতিক, 20,000 অশ্বারোহী, 2,004 ঘোড়ার রথ এবং 3,000 হাতি ছিল। মহাপদ্ম নন্দ এতটাই শক্তিশালী ছিলেন যে কোনো রাজ্যই তার সাথে বিরোধে যেতে চাইত না এবং প্রাচ্য গঙ্গারিডাই তখনকার সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল। রাজা মহাপদ্ম নন্দের মৃত্যুর পর তার ছেলে ধনানন্দ মগধের রাজা হন। মহাবীর আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন
এবং আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করছিলেন তখন সমগ্র উত্তর ভারত শাসন করছিল মগধ সাম্রাজ্যের নন্দ রাজবংশের রাজা ধনানন্দ। অর্থাৎ রাজা ধনানন্দের রাজত্বকালেই আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। গ্রিক বিবরণীগুলিতে ভারতে আলেকজান্ডারের সমসাময়িক শাসককে অ্যাগ্রামেস নামে অভিহিত করা হয়। আধুনিক ঐতিহাসিকেরা শেষ নন্দ রাজা ধনানন্দকে এই অ্যাগ্রামেস হিসেবে চিহ্নিত করেছেন। গ্রিক বিবরণীগুলি অ্যাগ্রামেসকে গঙ্গারিডাই অর্থাৎ গঙ্গা উপত্যকা এবং প্রসি, সম্ভবত সংস্কৃত শব্দ প্রাচ্যের একটি প্রতিলিপি, আক্ষরিক অর্থে পূর্ববাসী এর শাসক হিসেবে বর্ণনা করে। ধনানন্দের শক্তিশালী সৈন্যবাহিনীর মুখোমুখি হওয়ার সম্ভাবনার সম্মুখীন হলে আলেকজান্ডারের সৈন্যরা ভীত হয়ে বিদ্রোহ করে এবং আলেকজান্ডারকে ভারত থেকে পিছু হটে দেশে ফিরে যেতে বাধ্য করে। পরবর্তীতে মগধ সাম্রাজ্যের ধনানন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য শাসনের সূচনা করেছিলেন। সুতরাং চন্দ্রগুপ্ত মৌর্যের বহু আগে থেকেই গঙ্গারিডাই বা বাংলা বৃত্তশালী ছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।